আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। রাজধানীর বাজারগুলো থেকে হঠাৎই প্রায় উধাও সয়াবিন তেলের বোতল। কাউরান বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছেন না ডিলাররা। এদিকে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, আরও 2 টাকা কমে BR28 চাল বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। সরবরাহ বাড়লেও 50 টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি। সেলিম মালিকের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের অভিযোগ করছিলেন ব্যবসায়ীরা। এবার সেই সংকট আরো বেশি ঘনীভূত হয়েছে। বিক্রেতাদের অভিযোগ চাহিদার মাত্র 10% তেল পাচ্ছেন তারা। 10% তেল আছে বাজারে, কারণ আমরা 90% তেলই নেই। দাম বাড়ে না, তারা গায়ে রেটে মাল নিতেছে। দাম সরকার সবকিছুর মধ্যে মনিটরিং করা উচিত, কারণ এই বাজারটা অনেক নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। এদিকে গেল 3 সপ্তাহে প্রায় 8 টাকা কমেছে কেজি প্রতি BR28 জাতের চাল। নতুন কিছু 28 আসছে, ওটার দাম কেজি কমছে, মোটামুটি ওটা চলতেছে 54 টাকা 55 টাকা চলতেছে। এর আগে 55-56 টাকা ছিল। নতুন আলু বিক্রি হচ্ছে 90 টাকায়, কিছুটা কমেছে পেঁয়াজের দামও। ইন্ডিয়ান পেঁয়াজ 95-100, আর দেশি পেঁয়াজ আছে বর্তমানে 110 টাকা। সবজির বাজারে ফেরেনি কাঙ্ক্ষিত স্বস্তি। 50 টাকার নিচে মিলছে ফুলকপি, পেঁপে আর মূলা। মূলা আছে 30 টাকা কেজি, পেঁপে আছে হলো 40-45 টাকা কেজি, আর হইলো আপনার ওই সিম একটা আছে হলো আপনার 45 টাকা কেজি। ফুলকপি, পাতাকপি আপনার 40 থেকে 50 টাকা পিস। বেগুন চাই 100 টাকা 150 টাকা কেজি। তারপরে আপনার করলা 100 টাকা কেজি। কি খাইবো মানুষে? 2000 টাকা ছাড়িয়েছে 1 কেজি আকারের পদ্মার সোনালী ইলিশ। ডজন প্রতি 5 টাকা কমেছে ডিমে। 145 টাকা গত সপ্তাহে লাল ডিম ছিল, এখন আজকে 140 টাকা। সাদা ডিম সেম একই অবস্থা, 135 টাকা ডজন। 1 কেজি সাইজের ইলিশ মাছ, 1 কেজি 100 গ্রাম সাইজের মাছ, এগুলো 2200 টাকা কেজি। আর যেগুলো আপনার 1 কেজির নিচে 900 গ্রাম সাইজ, এগুলো হলো আপনার 1800 টাকা কেজি। কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। গরুর মাংস 720 থেকে 750, আর খাসির মাংস 1150। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দেশ থেকে যারা পালিয়েছেন তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে সাম্প্রদায়িকতার কথা বলে ভারত আধিপত্য কায়েম করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশিকুল আলমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন AR বাদল। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। গুলশানের দক্ষিণ বিএনপি আয়োজিত দেশি পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে ভারতীয় সংবাদের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত আধিপত্যের আচরণ পরিবর্তন না করলে তাদের ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়তে পারে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই। জাতীয় প্রেস ক্লাবে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত অনুষ্ঠানে সাম্প্রতিক ইস্যু নিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আমরা ভারতের সাথে যত চুক্তি হয়েছে এগুলো এখন রিভিউ হোক, আমরা দেখতে চাই কি চুক্তি তারা করেছে আমাদের সাথে। রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? ওইটা ভারত, ইন্ডিয়া, আমেরিকা কারণেই আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে। অন্যদিকে দিনাজপুরের হিলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা বিএনপির মাঝে বিভাজন তৈরি করতে চায় তাদের প্রতি সজাগ থাকতে হবে। আমাদের নির্লিপ্ত থাকাকে কেউ আমাদের দুর্বলতা ভাবেন তাহলে ভুল করবেন। AR বাদল, RTV, ঢাকা। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না। যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারা এখনও ষড়যন্ত্র করছে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যুদ্ধ বাঁধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে।
কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামী। নির্ধারিত সময়ের আগে নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় টাউন হল মাঠ। সম্মেলনে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত ইসলামী কখনো আপোষ করেনি জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। এদিকে রাজধানীর শাহজাহানপুর থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে জামায়াত নেতারা বলেন, সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার প্রত্যাশা পূরণ হবে না। তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছ। তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ। আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয়, তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ। কোনো পরাধীনতা আমরা মেনে নিতে প্রস্তুত নই। এছাড়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বাংলাদেশের উপর হামলা আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে, কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না। কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করছে, তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথাও জানায় ইসলামী আন্দোলন। এবং পুলিশের যারা বিল্লাল হোসেন, RTV, ঢাকা। 5 অগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করে গণ অধিকার পরিষদ বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে না পারলে ভারতকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারিও দেন তারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন বক্তারা। এদিকে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয় ইনকিলাব মঞ্চ। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ভারতের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় বক্তারা বাংলাদেশের পণ্য রপ্তানি নিয়ে ভারতের উগ্রবাদীদের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। ভারত শত্রুতায় লিপ্ত হয়েছে, আমরা ভারতকে শত্রু হিসেবে চিহ্নিত করে প্রতিরোধ করব। ভারত যদি বাংলাদেশকে কলোনি বানানোর জন্য এই দেশে আর 1 টাকাও বিনিয়োগ করে এবং তাদের দালালদের মাধ্যমে কোন সিন্ডিকেট তৈরির চেষ্টা করে, ভারতকে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ভারতে এখন হাসপাতালগুলো লোকসানে পড়েছে, আজকে রোগী খোঁজা হচ্ছে। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয় ইনকিলাব মঞ্চ। এ সময় জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়ে নতুন পররাষ্ট্র নীতি তৈরির আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমরা আমাদের কনসার্ন তাদেরকে জানিয়েছি স্পষ্ট করে যে আপনাদেরকে একটু আগে যেটা বলেছি, তাদের মাইনরিটি বাংলাদেশের কনস্টিটিউশনে হামলা এবং একই সাথে বাংলাদেশের বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাস ইন্ডিয়া বসে চালানো হচ্ছে, এই কনসার্নগুলো জানিয়েছি। আমাদের আজমির শরীফ নিয়ে আমরা আমাদের সমস্যা জানিয়েছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নম্বর উদাহরণ। এদেশের মুসলমানরা সবসময় মন্দির রক্ষা করে বলেও জানান তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে পিছিয়ে যাবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে সব সম্প্রদায়ের মানুষ। তাই সবার মধ্যে মেলবন্ধন জরুরি। গারো সম্প্রদায়ের ওয়ান গালা অনুষ্ঠানে এসব কথা বলেন গারো সম্প্রদায়ের নেতারা। রফিকুল ইসলামের রিপোর্ট। কৃষি প্রধান বাংলাদেশে নতুন ফসল মানেই নতুন উৎসব। ফসল ঘরে তোলার সাথে সাথে উৎসবের এই সংস্কৃতি বাঙালির সকল সম্প্রদায়ের ঐতিহ্যের সাথে মিশে আছে। শস্য দেবতাকে ধন্যবাদ জানাতে রাজধানীতে বসবাসরত গারো সম্প্রদায়ের মানুষেরা আয়োজন করে ওয়ানগালা উৎসবের। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। যান্ত্রিক এই নগরীতে বছরে একদিন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরা এবং সকলের সঙ্গে নিজেদের সংস্কৃতির অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পায় গারো সম্প্রদায়ের বাসিন্দারা। মিলন মেলার মতো আমরা কোথাও গিয়ে একসাথে হতে পারি না, এখানে আসলে পরে আমরা সবার সাথে দেখা হয়। অনেক ভালো লাগছে, খুবই এক্সাইটেড।
ওয়ান গালা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অটো টারেং জানান, সাম্প্রদায়িক ইস্যুতে চলা অস্থিরতা কাম্য নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যথাযথ নিরাপত্তা দিতে সরকারের প্রতি জোর আহ্বান তার। একটা দেশ সম্প্রীতির দেশ হবে, আমাদের একটা শান্তিপূর্ণ দেশ হবে। আমরা যেহেতু অতীতে আমরা পরস্পর একে অপরের সাথে মেলবন্ধনে থেকে একত্রিত হয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলো পালন করছি। আমাদের দেশে এরকম সাম্প্রদায়িকতা অতীতে আমরা হয়তো দেখি নাই। সাম্প্রদায়িকতা যদি হয় তাহলে দেশে অবশ্যই অস্থিরতা তৈরি হবে, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, দেশের অনেক ক্ষতি হবে, আমরা অনেক পিছিয়ে যাব। দিনব্যাপী পূজা অর্চনা, নাচ গান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ওয়ানগালা উৎসব পালন করে রাজধানীতে বসবাসরত গারোরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। পঞ্চগড় সীমান্তে ভারতের সিংপড়া এলাকায় বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকায়। ভোররাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্তের ভারতের অংশে এই ঘটনাটি ঘটে। বিজিবি জানায়, ঘাগড়া এলাকা দিয়ে আনোয়ার হোসেন ভারতে যান। মেইন পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে সিংপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করলে আনোয়ার হোসেন মারা যান। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করে দুজনকে 10 দিনের করে রিমান্ড মঞ্জুর করে পুলিশ। শুনানি শেষে চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিন এই রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং এতে প্রাণহানির ঘটনার কয়েকদিন পরই এমন হুমকি দিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান। গেল 25 নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে এবং গত বছরের 9 মে দেশ জুড়ে সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে এসব ঘটনায় গ্রেফতার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে বলে জানান ইমরান খান। আর এ দুই দাবি যদি পূরণ না হয় তাহলে 14 ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশকে ঘিরে অপপ্রচারে মেতে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সাম্প্রদায়িক ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের প্রথম সারির ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুমের বিভিন্ন প্রতিবেদনে তার প্রমাণ মিলেছে। ফারুক হোসেনের রিপোর্ট। বিভিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা তথ্য প্রচারণায় মেতে উঠেছে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সাম্প্রদায়িক ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক উত্তেজনা। এদিকে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে চিত্র তুলে ধরা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম। বিভিন্ন প্রতিবেদনে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কিত এসব ঘটনাকে মিসলিডিং, ভুল তথ্য ও অপতথ্য বলে উল্লেখ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি। ভুল তথ্যের বিপরীতে তুলে ধরেছে সঠিক তথ্য। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটির এক প্রতিবেদন বলছে, বাংলাদেশে মাজার ভাঙচুরের ভিডিও চিত্র ভারতে প্রচার করা হচ্ছে মন্দির আক্রমণের ঘটনা হিসেবে। তাছাড়া ঘটনাটি গেল আগস্ট মাসের হলেও সাম্প্রতিক বলে শেয়ার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মূর্তি ভাঙচুরের দৃশ্যকে প্রচার করা হয় বাংলাদেশের প্রতিমা ভাঙচুরের ঘটনা হিসেবে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি বলছে, কালী প্রতিমা ভাঙচুর পশ্চিমবঙ্গে প্রথা হিসাবে পালন করা হয়, এটি সাম্প্রদায়িক কোনো ঘটনা নয়। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম দেখিয়েছে, পারিবারিক দ্বন্দ্বে ব্যক্তি হত্যাকাণ্ডের ভিডিও চিত্র এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে প্রকাশ্যে একজন হিন্দুর গলা কেটে হত্যা করার ঘটনা হিসেবে। এমন আরও অনেক ভুল তথ্য, অপতথ্যের প্রমাণ পেয়েছে ভারতীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম। ফারুক হোসেন, RTV। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণ চলছেই। অঞ্চলটির বেইত লাহিয়ায় এক আবাসিক ভবনে হামলায় অন্তত 15 জনের প্রাণহানি ঘটেছে। উপত্যকাটিতে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর কারণে দেশটিকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা।
হিজবুল্লাহ আরও একটি সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘোষণা দিয়েছে। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ থেকে আসাদ সরকারকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি। আবারও খেলার খবর। সমতায় ফেরার লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় টি-20তে কাল আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। প্রথম ম্যাচে আইরিশদের কাছে 12 রানে হারে নিগার সুলতানা দল। সিরিজ নিজেদের করার লক্ষ্য নিয়ে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না টাইগ্রেসরা। প্রথম টি-20 ভুল শুধরে দ্বিতীয় ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।